ফের বলতে লাগলেন, শোনো, আজ যা সুন্দর পরশু তা অসুন্দরে পরিণত হতে পারে, আর এটাই জগতের নিয়ম। যেমন দুর্ঘটনায় কোনো সুদর্শন নারী কিংবা পুরুষের একটা হাত কিংবা পা নষ্ট হয়ে যেতে পারে, তেমনি অসম্ভব সুন্দর পরীর মতো দেখতে কোনো রূপসীর মুখের ব্রণ কোনো দিন ভালো নাও হতে পারে। পারফেক্ট ছেলেটার চাকুরিটা দুর্নীতির দায়ে চলে যেতে পারে, কিংবা বাড়ি গাড়ি ধন দৌলতে পরিপূর্ণ দেখে যে ছেলেটিকে সবাই পছন্দ করেছিল পাত্র হিসাবে, সেই ছেলেটির বাবা হওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। যে মেয়েটির সৌন্দর্যে পৃথিবীর সকল পুরুষ দিশেহারা, দেওয়ানা, সংসার জীবনে সে বন্ধা হতে পারে, কিংবা তার স্বামী পরনারী, মদ, গাঁজা, ইয়াবা অথবা জুয়ারিতে আসক্ত হতে পারে, তখনও কি জীবন সুন্দরী থাকবে? কখনোই না। যে সৌন্দর্য নিয়ে মানুষ অহংকার করে কিংবা বেটার অপশন বলে একজনকে ছেড়ে অন্যজনের কাছে টেনে নিল, তার মধ্যেও ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিংবা এখন ত্রুটি নাই থাকতে পারে, কিন্তু কখনো যে ত্রুটি ঘটতে পারে না এমনটাও কিন্তু নয়। সুতরাং কখনো উঁচু নিচু, সুন্দর অসুন্দর, পারফেক্ট আনপারফেক্ট এইসব নিয়ে ভেদাভেদ করো না। কারো দুর্বলতায় আঘাত করে কাউকে কষ্ট দিও না। কারো দীর্ঘশ্বাসের কারণ হওয়ার চেষ্টা করো না। কারো সম্মান নিয়ে ছিনিমিনি করো না। যতটুকু পারো মানুষকে ভালোবাসো, সম্মান করো। তুমি যদি কাউকে সম্মান করো, কেবল তখনই তুমি সম্মানিত হবে। মানুষের আচরণেই তার প্রতি সম্মান আনে, কারণ মানুষ অন্তর থেকে সম্মান তাকেই করে যে সম্মান পাবার যোগ্য। জানোই তো, এই সমাজে অযোগ্য মানুষও সম্মান পায়, কিন্তু সেটা অন্তর থেকে নয়, পিছন ফিরেই তার দিকে উক্ত মানুষটি থুতু ছেটায়। জানো, পৃথিবীর সবচেয়ে দামি উপহার হলো সম্মান। সবচেয়ে সুন্দর মানসিকতা এবং ভালোবাসা অন্যকে সম্মান প্রদর্শনের মধ্যেই ফুটে ওঠে। কথায়, ব্যবহারে, বোঝাপড়ায়, বন্ধুত্বে, ভালোবাসায়, সর্বক্ষেত্রে পরস্পরকে সম্মান করতে পারাটা ভীষণ রকম জরুরি। কাউকে সম্মান করতে হলে পরিবার থেকে সেই শিক্ষাটা পেতে হয়, যেটা অনেকের মাঝেই থাকে না। আগে অন্যকে সম্মান করতে শেখো, তাকে বুঝতে শেখো। দেখবে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার কাছ থেকেও তুমি সম্মান পাবে। আর যদি সম্মান না পাও, তাতেও কিছু যায় আসে না। তুমি মানুষকে সম্মান করতে পারো, এটাই তোমার সবচেয়ে সুন্দর যোগ্যতা। তুমি তোমার বিবেকের কাছে অনেস্ট ছিলে, এটাই অনেক। নারীরা মনে করে তাদের প্রচুর অপশন রয়েছে, কারণ প্রচুর পুরুষ তাদের চেক আউট করে, ইনবক্সে নক করে, ট্রাই করে, হিট অন করে, কিন্তু তারা এটা বোঝে না যে এই অ্যাট্রাকশন ফিগার গ্রুপের অলমোস্ট 99 গিভার গ্রুপের অলমোস্ট 99%ই স্কিপ। এরা জাস্ট নারী সঙ্গই চায়। তোমার দায়িত্ব নেওয়ার জন্য কেউ তোমার পিছু পিছু ঘুরে না। তুমি কোনো একটা ইনবক্স নকের রিপ্লাই দিয়ে দেখে বলো, তোমাকে পেতে হলে বাবার সাথে কথা বলে মোহরানা দিয়ে বিয়ে করে নিয়ে যেতে হবে। দেখবে সিম্পল ওখানেই শেষ হয়ে যাবে, এবং বাকি রইল যারা জানে জিগার দেওয়ানা মাস্তানা গ্রুপ। এদের সিংহভাগই জানে না তারা আসলে কি করছে, তাই অধিকাংশ প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে রূপ নেয় না। এক্সপেকটেশন আছে, কিন্তু সেটা এক্সাম্পল হতে পারে না। এরা চায় দায়িত্ব নিতে, তবে
এখনই না, এখন এনজয় করি, পরে বিয়ে করব। আবার যারা দায়িত্ব নেবে বলে দাবি করে তারা দায়িত্বের পরিসীমাটাই জানে না। দায়িত্বের বাস্তবতা বুঝতে বুঝতে অনেকে দেবদাস হয় আর পার্বতী অন্য কারো হয়ে যায়। যৌবনের পুরো সময়টা নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য খরচ করা উচিত, অথবা যৌবনের শুরুতেই বিয়ে করে আগে আবেগ দমন করা উচিত। আবেগে দাস হয়ে দায়িত্বহীন করে বেড়ানো নিতান্তই ব্যক্তিত্বহীন। তোমার বলা প্রতিটা কথা সত্য ভাবি। দায়িত্ব নিতে চাওয়া আর মাথা পেতে দায়িত্ব নেওয়ার মধ্যে পার্থক্য কয়েক কষ আলোকবর্ষ। কিন্তু আমরা মেয়েরা বেশিরভাগই ভুল জায়গায় ভুল মানুষের জন্য সময় ব্যয় করি, এক্সপেকটেশন রাখি, ফলাফল একটা সময় জীবন থমকে যায়, এই সুন্দর পৃথিবীটা বিষাক্ত মনে হয়। হ্যাঁ, আমরা সঠিক মানুষকে ভুল বুঝে দূরে ঠেলে দেই আর ভুল মানুষকে সঠিক ভেবে কাছে টানি। অবশেষে একুল ওকুল দুই কুলই হারিয়ে ফেলি। আর এটাই মিঠিকে বোঝাতে চাই। তার মায়ের বিপরীতে তাকে পারিবারিক শিক্ষা দিতে চাই, এগুলো বুঝ দিয়ে। এতে যদি সে বুঝতে পারে, পারিবারিক মূল্যবোধের শিক্ষাটা প্রায় পায় আর সদয় হয় সম্পর্কটার প্রতি। তোমার কথাগুলোই আমিও একমত ভাবি। একজন অজানা অপরিচিত মানুষের সাথে বিয়ের সংসার, সারা জীবন, এর মাঝে হাজারো মতভেদ, মান অভিমানের অনুবোধ, আবার কোন সে মোহে একই আবহে পথ চলা। উপরওয়ালার প্রদত্ত সম্পর্কের লুকায়িত রসায়ন বই এ নেহাতি অসম্ভব। নিশ্চয় যিনি কারিগর তিনি উত্তম পরিকল্পনাকারী। স্বামী স্ত্রীর সম্পর্কটা যেন সুন্দরতম জটিল সমীকরণ, একটা নিয়ম অথবা চুক্তির কাগজ, কতক সাক্ষী, সুন্দর সামাজিক অনুষ্ঠান। যদি সম্পর্ক টেকাতে পারত তাহলে দুনিয়াতে ডিভোর্স বলে কোনো কিছুর অস্তিত্ব থাকতো না। কাবিননামা বলে যে কাগজটা বিয়ের সময়ে আমরা করি, তা ডিঙিয়ে কেউ কোনো দিন বিবাহ বিচ্ছেদের কথা ভাবতেও পারত না। কাগজের বোধ হয় অতটাও জোর নেই। আসলেই সত্যি, নিয়ম আর চুক্তি কখনোই সম্পর্ক টেকায় না মেজো। স্বামী আর স্ত্রী কতগুলো সময় একটা ছাদের নিচে, কত নিবিড়, কত কাছাকাছি থাকে। এত কাছাকাছি, শ্বাস প্রশ্বাসেরও নিকটে থাকার পরেও কি সম্পর্ক ভাঙে না? কোনো নিয়মের দোহাই, কোনো চুক্তির শর্ত কি পারে সেই ভাঙন ঠেকাতে? প্রায়শই এত আদরের সন্তানরাও কি পারে সম্পর্ক টেকাতে? কখনো না। বস্তুত সম্পর্ক টেকায় পরস্পরের প্রতি সহানুভূতি, শ্রদ্ধা, সম্মান, দয়া, মায়া আর ভালোবাসায়। সম্পর্ক টেকায় পরস্পরের জন্য করা স্যাক্রিফাইস। সম্পর্ক টেকায় পরস্পরের প্রতি নেওয়া যত্নগুলো। এই সুন্দরতম নিবিড় সম্পর্ক একচেটিয়া কোনো দায়িত্ব কর্তব্যবোধের নয়, বরং পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, মানিয়ে নেওয়ার সুন্দরতম মানসিকতা। আদর্শ সম্পর্কের অন্যতম নিয়ামত। সম্পর্কে অবশ্যই যত্ন আর পরিচর্যার প্রয়োজন। চারাগাছের মতো সম্পর্কগুলো পানি, সার আর পরিচর্যা না পেলে আস্তে আস্তে তা একদিন মরে যাবেই। হ্যাঁ ঠিক, পৃথিবীতে এমন বহু মানুষ আছে একই ছাদের তলায় জনম পার করে দেয়, কিন্তু ভালোবাসা হয়ে ওঠে না। অথচ এই একই সম্পর্কে অন্যদের জীবন ভরে ওঠে পূর্ণতায়। অভাববোধ হয় মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ায়। তবে শুধু চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে ভালো মন্দ হয় না, বরং আচরণ এবং মানসিকতাও ভালো মন্দের প্রমাণ বহন করে। যে মানুষ একজন আরেকজনের সমস্যাগুলো বুঝতে চায় না,
তার থেকে কী রূপ ভালো আশা করা যায়? কিছুই না। সংসার জিনিসটি বোঝাপড়ার বিষয়। এখানে একে অন্যের সমস্যা, ভালো লাগা, খারাপ লাগা সব কিছু বুঝতে হবে যদি সুন্দর ভবিষ্যৎ ও চমৎকার একটি সংসার চাই তবে। আর মিঠিকে একটা কথাই বলবো, এই দুনিয়াতে অপূর্ণতা থাকে অনেক। আমার মতে থাকাও ভালো, কারণ এই অপূর্ণতা কাউকে সিজদা করতে শেখায় আর কাউকে গুনাহ করতে শেখায়। তাই আমি মনে করব তুমি সবসময়ই ফার্স্ট অপশনটা বেছে নিও, ভুলেও দ্বিতীয় অপশন নয়। আর প্রতিটি মানুষই পরীক্ষার মধ্যে আছে, হয় নিয়ামতের পরীক্ষা যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা অকৃতজ্ঞ, অথবা দুঃখ দুর্দশার পরীক্ষা যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা ধৈর্যশীল। সবশেষে একটা কথাই বলবো, দিন শেষে ব্যতিক্রম কিছু হওয়ার চেষ্টা করো। এখন যে মানুষটা আছে কিংবা রাতে ঘরে ফেরা মানুষটার হৃদয় প্রশান্তি কারিনী হওয়ার চেষ্টা করো। বিচ্ছেদের এই যুগে কারো চক্ষু শীতলকারিণী হয়ে আজীবন পাশে থাকার চেষ্টা করো। একটা বিশ্বস্ত কাঁধে রাখার চেষ্টা করো। সারাদিনের ব্যস্ততা শেষ করে ঘরে ফেরা মানুষটার জন্য বিশ্বস্ত দুটো হাত রাখার চেষ্টা করো। জীবনটা একসাথে কাটিয়ে দেওয়ার জন্য এমনই একজন বিশ্বস্ত ভরসাযোগ্য মানুষ হওয়ার চেষ্টা করো, যে অপর পাশের মানুষটার সকল অস্থিরতা, হতাশা কিংবা মন খারাপের সবার আগে তোমার কাছে ছুটে আসবে স্বস্তির জন্য, এক টুকরো সুকুন পাওয়ার জন্য। আমি যতটুকু পারলাম তোমাকে বোঝানোর চেষ্টা করলাম, বাকিটা তোমার ইচ্ছে। এরপর মিঠিকে খাইয়ে দাইয়ে জ্বর এবং স্লিপিং মেডিসিনও খাইয়ে দিলেন ওনারা। এর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়ল মিঠি। তাকে ঠিকঠাক করে শুইয়ে দিয়ে ওনারা যাবার সময় শেহজাদকে বললেন, কিছু মনে করো না শেহজাদ, একদম ছোট মেয়ে ও, গায়ে গতরে বড় হলেও বয়সে বড় হয়নি। আর মামারা মেয়ে বাবা মামাদের খুব আদরের বড় হয়েছে তো, তাই একটু বেশি আহ্লাদি আর রাগী। এখনো ম্যাচিউর হয়নি। বয়স কত? এখনো 18 হয়নি, সামনে হবে। আস্তে আস্তে মানিয়ে নাও, দেখবে ঠিক হয়ে যাবে। ছোট মানুষ ভুল করলে মাঝে মধ্যে শাসন করবে, আবার আদরও করবে। আর বেশি পাগলামি করলে আমাকে ফোন করবে, দেখে শুনে রাখিও। হয়তো রাগের বশবর্তী হয়ে ভুলভাল কাজ করে বসবে। আর যেহেতু শবনমের কথা শুনলে খেপে যাচ্ছে, তাই আপাতত বলার প্রয়োজন নেই। এছাড়াও একটা কথা না বললেই নয়, মেয়েদের না মানে হ্যাঁ আর হ্যাঁ মানে না, আবার অনেক সময় হ্যাঁ মানে হ্যাঁ, না মানে না। মেয়েরা যেটা করতে বারণ করবে ওটা ভুলেও করা যাবে না, আবার অনেক সময় ওটাই বেশি বেশি করতে হবে। মেয়েরা চলে যেতে বললে থেকে যেতে হয়, আবার অনেক সময় যেতে বললে কথা না বাড়িয়ে চলে যাওয়াই ভালো। মেয়েরা একা থাকতে চাইলে তাদের সঙ্গ দিতে হয়, আবার অনেক সময় একা থাকতে চাইলে তাদের একা ছেড়ে দিতে হয়। এ বিষয়গুলো বুঝতে পারে না বলেই অনেক ছেলে প্রিয় হয়ে উঠতে পারে না মেয়েদের কাছে। আর শোনো, পুরুষ মানুষের টাকায় এবং সৌন্দর্যের নারী আটকায় না, নারী আটকায় পুরুষের দায়িত্বে, তার প্রতি যত্নে, মায়া ও ভালোবাসায়। আর মেয়েটা তার পরিবার ছেড়ে এসেছে কেবল তোমার ভরসায়। আর একজন নারীর স্বামী ঠিক থাকলে মেয়েরা সকল দুঃখ হাসি মুখে মেনে নিতে পারে। তাই সব ঠিক হওয়া অবধি মিঠি যা শুনতে পারছে না তা বলো না, বরং দায়িত্ব কর্তব্যবোধ না দেখিয়ে মায়া করো, ভালোবাসতে শুরু করো। আরেকটা কথা হলো, শবনম এখন তোমার অতীত। তাকে ভুলে যাওয়াটা তোমার জন্য মঙ্গল বলে আমি মনে করি, কারণ সে তো আর ফিরবে না, ফেরার চান্সও নেই। তাই মিঠিকে নিয়ে ভালো থাকার চেষ্টা করো, নিজের আত্মসম্মান বজায় রাখো। নিজের ঝুলিতে কিছু না থাক, শুধু আত্মসম্মানটুকু বাঁচিয়ে রাখা প্রয়োজন। আর মানুষের জীবনে একবার ডিভোর্স হয়ে গেলে ফিরে আসা কঠিন। শবনম শুধু তোমাকে ছেড়ে যায়নি, বরং একেবারেই ডিভোর্স দিয়ে গেছে। তাই তার ফেরার আশা করাটা বোকামি বই কিছু না।
কষ্ট হলেও ভুলে যাও, আর না হয় তোমার মনের মধ্যে কি আছে তা শুধু তুমিই জানো। এটা অন্যকে জানতে দিও না, এটা বোকামি হবে। মানুষের জীবনে বিয়ে একবার, বিশেষ প্রয়োজনে 2বার, আর না হয় 3বার। ভাগ্য করে মিঠির মতো মেয়েকে পেয়েছো। আদর, যত্ন, ভালোবাসা আর টুকটাক শাসন করে মানিয়ে নাও, দেখবে ভালো থাকবে। মিঠি এখন কাদামাটির মতো নরম, যেমন করবে তেমন রূপ ধারণ করবে। জানোই তো, নারী হলো কাদাযুক্ত মাটির মতো। কাদামাটি দিয়ে যেমন নানা রকম আসবাবপত্র তৈরি করা যায়, নারীকে ঠিক ভালোবেসে যেমনভাবে গড়বে, নারী ঠিক সেভাবেই তৈরি হবে। তাই যেভাবে করলে ভালো হবে সেটাই করো। নিশ্চয় তুমি বুদ্ধিমান ছেলে। একটা সত্যি কথা কি জানো, একজন পুরুষ মানুষ চাইলে একটা সংসার টিকাতে পারে। পুরুষ মানুষ চাইলে একটা রিলেশন শেষ পর্যন্ত বিয়ে অবধি নিয়ে যেতে পারে। কিছু আলাদা ব্যাপার থাকে, কিন্তু দিন শেষে এটাই সত্যি যে ছেলেরা চাইলেই সম্পর্ক ঠিক থাকে, বিয়ের সম্পর্ক সুন্দর হয়। আর ছেলেরা ঘাড়তারামি করলে, অবুঝের মতো আচরণ করলেই যত ঝামেলা বাড়ে। ইগো দেখাতে থাকলেই সম্পর্ক দিন দিন নষ্ট হয়ে যায়। আমি আমার মতোই থাকবো বলে বসে থাকলেই শেষ। অথচ তারা যদি নিজের ইগো এক সাইডে রেখে মেয়েটাকে বুঝে কেয়ার করে, তাহলে মেয়েটা তাকে আরও বেশি দিবে। ছেলেদের দায়িত্ব অনেক, ভালোবাসাও বেশি দেওয়া দরকার। নীরবে সব শুনল শেহজাদ, তবে প্রতিউত্তর করল না। ফোন নাম্বার দিয়ে বেরিয়ে গেলেন ওনারা। বেশ কিছুক্ষণ পর উঠে এলো শেহজাদ। মিঠি ঘুমাচ্ছে, চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। কেন যেন খুব মায়া লাগলো। সে তো ইচ্ছে করে মেয়েটার সাথে জড়ায়নি। তার মা মামাদের চক্রান্তের শিকার সে। ভেবেছিল মিঠিকে ডিভোর্স দিবে, কিন্তু কিভাবে? মিঠিকে ডিভোর্স দেওয়া শেহজাদের পক্ষে সম্ভব নয়। 5 লাখ 10 লাখ দেনমোহর করেনি। মিঠির দালাল মামাগুলো 50 লাখ টাকা দেনমোহর করেছে। তাই তো রেগেমেগে কবুল বলে বেরিয়ে এসেছে। 5-10 লাখ টাকা দেনমোহর মানা যায়, উপরন্তু না হয় 15 লাখ, কিন্তু তাই বলে 50 লাখ? নেহাতি এটা জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার। আর এটা দেওয়া শেহজাদের পক্ষে অসম্ভব। সে কোনো ধনাঢ্য পরিবারের সন্তান নয়। সে গ্রামের খুব সাধারণ এক পরিবারের সন্তান। তার একার রোজগারে তার পুরো পরিবার চলে, নিজের সংসার চলে এবং তার আত্মীয় স্বজনদের মধ্যে কয়েকজনকে বাধ্য হয়ে হেল্প করতে হয় তাকে। অর্থাৎ তার উপর নির্ভরশীল বেশ কয়েকটা পরিবার। সেখানে এখন মিঠিকে 50 লাখ টাকা দেনমোহর কোথা থেকে দেবে? মিঠি হয়তো দেনমোহর নিতে চাইবে না, কিন্তু তার মামারা কি এই দেনমোহরের টাকা সহজে ছাড় দিবে? জীবনেও না। আর ইসলাম ধর্মে দেনমোহর 1 টাকা হোক কিংবা 10 কোটি টাকা হোক পরিশোধ করতেই হবে, কারণ এটা স্ত্রীর হক, প্রাপ্য এবং পাওয়া। কারণ এটা স্ত্রীর হক, প্রাপ্য এবং পাওনা। এবার ডিভোর্স যে কারো পক্ষ থেকেই হোক না কেন, স্বামীকে পরিশোধ করতেই হবে, মাস্ট। ইসলাম ধর্মে দেনমোহরের টাকা নিয়ে কোনো এসপার ওসপার নেই। সকল পুরুষ তার স্ত্রীকে এটা দিতে বাধ্য, 100 বার বাধ্য। দীর্ঘশ্বাস ফেলল শেহজাদ। মেয়েটাকে মুক্তি দেওয়া তার পক্ষে সম্ভব নয়। ডিভোর্সের কথা জানতে পারলেই তো ওর দালাল মামাগুলো খুব আনন্দ পাবে। মিঠির সংসার ভাঙার জন্য খারাপ লাগবে না, বরং টাকার জন্য প্রেশার ক্রিয়েট করবে তাকে। কিন্তু এত টাকা একসঙ্গে কোথা থেকে দিবে সে? তার এত টাকা নেই। খুব সাধারণ এক মানুষ সে। আর ঢাকার
মাল্টিন্যাশনাল একটা কোম্পানিতে জব করে সে, তবে সেই মাইনে দিয়ে তাদের সুন্দর মতো হয়ে যায়। ব্যাংক থেকে লোন নিয়ে মিঠিকে ডিভোর্স দেওয়া যায়, কিন্তু সব টাকা পরিশোধ করার আগে যদি তার মৃত্যু হয় তাহলে কে বহন করবে তার এত টাকার ঋণ? আর তার কি ফিউচার বলতে কিছুই নেই? সারা জীবন মিঠি দেনমোহরের টাকাই শোধ করবে। এই টাকা হয়তো কারো কাছে কিছু না, কিন্তু তার কাছে অনেক কিছু। চিন্তায় অস্থির হলো শেহজাদ। শেহজাদ বুঝতে পারল সে জঘন্য এক চক্রান্ত এবং ষড়যন্ত্রের শিকার। তাকে ইচ্ছে করেই এমন ফাঁদে ফেলেছে। সে ভদ্র তবে বোকা নয়। সবাই বুঝতে পারে কে কেমন। সিদ্ধান্ত নিল দেনমোহর তো একদিন না হয় একদিন পরিশোধ করতেই হবে। আর এখানে তার আত্মসম্মানবোধ বলেও কথা আছে। তাই ভাবল গোপনে মিঠির নামে একটা অ্যাকাউন্ট খুলে আস্তে আস্তে সব টাকা সেখানে জমা করে রেখে দিবে। তবুও ওর মামাদের হাতে ক্যাশ কোনো টাকা দিবে না। মিঠির প্রাপ্য হক থেকে তাকে কখনো বঞ্চিত করবে না। চলবে। হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পার্ট খুব শীঘ্রই এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। তো তোমরা যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আর এই গল্পটি যাদের যাদের ভালো লেগেছে গল্পের শেষে একটি লাইক এবং গঠনমূলক কমেন্ট করে যাবে। ধন্যবাদ সবাইকে।